জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, জারণ বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন বর্জন। আর বিজারণ বলতে বুঝি ইলেকট্রন গ্রহণ। এগুলো আগের দিনকে আলোচনা করেছিলাম। জারণ মানে ইলেকট্রন বর্জন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। বেশ কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, যেমন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে Na+ তৈরি হয়, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তারপর Fe2+, এই ক্যাটায়নটা আরো একটা ইলেকট্রন বর্জন করে Fe3+ এ পরিণত হয়। আবার বিজারণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যেমন ধরো ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- অ্যানায়নে পরিণত হয়। আবার ধরো কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। এগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়ার উদাহরণ। তারপর আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম। তাহলে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, এই উদাহরণগুলোর ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করি, তাহলে দেখো এই প্রথমটার ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা 0 আর Na+ এর জারণ সংখ্যা +1। তাহলে দেখো 0 থেকে জারণ সংখ্যা বেড়ে +1 হয়েছে। আবার দেখো Fe2+, এখানে +2 থেকে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে Fe3+ অর্থাৎ +3 হয়েছে। তাহলে জারণ সংখ্যা অনুযায়ী আমরা বলতে পারি যে জারণের ক্ষেত্রে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। আবার বিজারণের ক্ষেত্রে দেখো, এখানে ক্লোরিন এর জারণ সংখ্যা 0 আর Cl- এর জারণ সংখ্যা -1। কপার 2+, এখানে +2 জারণ সংখ্যা, দুটো ইলেকট্রন গ্রহণ হয়ে কপারে পরিণত হয়েছে, এখানে জারণ সংখ্যা 0। তাহলে বিজারণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জারণ সংখ্যার হ্রাস ঘটছে। তাহলে জারণ সংখ্যার ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের পরমাণু বা কোনো যৌগ মধ্যস্থ মৌলের পরমাণু বা আয়নের জারণ সংখ্যা বৃদ্ধি ঘটলে সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া, আর জারণ সংখ্যার হ্রাস ঘটলে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণের আরেকটা ব্যাখ্যা আমরা পেলাম। একটা তো বলছি ইলেকট্রন বর্জন, জারণ মানে ইলেকট্রন বর্জন। আরেকটা বলবো আমরা জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, আর জারণ সংখ্যা অনুযায়ী আমরা বলবো বিজারণ মানে জারণ সংখ্যার হ্রাস। যেমন একটা উদাহরণ দেখো, এখানে দেখো এই যে KMnO4, এখানে পটাশিয়াম জারণ সংখ্যা +1, অক্সিজেন জারণ সংখ্যা -2। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিভাবে বের করতে হবে আমরা সেটা আগের দিন আলোচনা করেছি। ধরে নেওয়া যাক ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x, তাহলে +1 + x প্লাস 4টে অক্সিজেন জারণ সংখ্যা -2, 4 × -2 = 0। তাহলে এখান থেকে x + 1 - 8 = 0। তাহলে x +7। তাহলে KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। এখানে Fe আয়রনের জারণ সংখ্যা +2, SO4 এই আয়নটা SO4 2- হিসেবে রয়েছে, তাহলে এর জারণ সংখ্যা -2। এখানে H2SO4 রয়েছে, এখানে রয়েছে MnSO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +2 আর SO4 -2। এখানে আয়রনের জারণ সংখ্যা +3 আর SO4 -2। এইভাবে জারণ সংখ্যাগুলো আমরা লিখলাম। তাহলে দেখো এই KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল +7 আর এখান থেকে MnSO4 এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2। তাহলে এখানে +7 থেকে জারণ সংখ্যা +2 হয়েছে, তার মানে জারণ সংখ্যার হ্রাস ঘটেছে। তাহলে KMnO4 থেকে যে MnSO4টা পাওয়া গেছে, এখানে জারণ সংখ্যার হ্রাস ঘটেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া।
তার মানে আমরা বলবো যে KMnO4 এর বিজারণ ঘটেছে। আর যদি আমরা জারক দ্রব্য বিজারক দ্রব্য কোনটা সেটা বলতে চাই, তাহলে দেখো যার জারণ সংখ্যার হ্রাস ঘটছে, যেমন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস ঘটেছে, সে কার মধ্যে রয়েছে? KMnO4 এর মধ্যে রয়েছে। তাহলে আমরা বলবো KMnO4 হচ্ছে জারক দ্রব্য। তার মানে যে পদার্থের মধ্যে উপস্থিত কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা হ্রাস ঘটছে, সেই পদার্থটা হচ্ছে জারক পদার্থ বা জারক দ্রব্য। তাহলে এখানে KMnO4 এর বিজারণ ঘটছে এবং KMnO4 হচ্ছে জারক দ্রব্য। আবার দেখো এখানে আয়রনের জারণ সংখ্যা +2 আর এখানে আয়রনের জারণ সংখ্যা +3, তাহলে Fe2+ থেকে Fe3+ হয়েছে, অর্থাৎ এখানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে, তার মানে জারণ হয়েছে। তাহলে FeSO4 এর জারণ ঘটেছে এবং এর জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, তার মানে এ হচ্ছে বিজারক দ্রব্য। এইভাবে জারণ সংখ্যা গণনার মাধ্যমে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে সেটা বলতে পারবো এবং কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য সেটাও বলতে পারবো। এবার আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বলতে কি বোঝায় সেটা দেখব। প্রথমে দেখো একটা উদাহরণ দেখি। KClO3, এখান থেকে KCl+O2 অক্সিজেন গ্যাস তৈরি হয়। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে দেখো এই যে KClO3 রয়েছে, এখানে পটাশিয়াম +1 এর জারণ সংখ্যা, অক্সিজেন -2 জারণ সংখ্যা। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত আমরা বের করব? +1 + x ধরছি +3 × -2 = 0। এখান থেকে x +1 - 6 = 0, x +5। তাহলে KClO3 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5। এবার দেখো এখানে KCl আর অক্সিজেন তৈরি হয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা এখানে 0 কারণ O2 হিসেবে রয়েছে, আর KCl এখানে পটাশিয়াম +1 আর ক্লোরিন হচ্ছে -1। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে দেখো KClO3 তে উপস্থিত ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা +5 থেকে কমে গিয়ে -1 হয়েছে, আর KClO3 তে উপস্থিত অক্সিজেনের জারণ সংখ্যা -2 থেকে বেড়ে গিয়ে 0 হচ্ছে। তার মানে এই বিক্রিয়াটাতে আমরা দেখছি যে একই পদার্থ আংশিকভাবে জারিত ও বিজারিত হয়েছে। এই যে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা কমেছে আর অক্সিজেনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা বৃদ্ধি আর এখানে হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস। তার মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা দেখছি যে একই পদার্থ আংশিকভাবে জারিত ও বিজারিত হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে KClO3 একই পদার্থ যার মধ্যে উপস্থিত ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা হ্রাস হয়েছে এবং অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। আরেকটা উদাহরণ দেখো, NH4NO3, এখান থেকে N2 + H2O + O2। এখানে আগের দিনকে আমরা NH4NO3 তে নাইট্রোজেনের জারণ সংখ্যা কি করে বের করতে হয় সেটা দেখেছি। এখানে NH4+ হিসেবে থাকে আর NO3- হিসেবে রয়েছে। NH4+ এর ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে? ধরা যাক x + 4 × +1 = টোটাল এর আধানটা হচ্ছে +1। তাহলে এখান থেকে x সমান আমরা পাবো -3। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা NH4+ এ -3 আর NO3- এর ক্ষেত্রে ধরা যাক y নাইট্রোজেনের জারণ সংখ্যা,
তাহলে y প্লাস 3 ইন্টু মাইনাস 2 সমান টোটাল আয়নের আধান হচ্ছে মাইনাস 1। তাহলে y সমান আমরা পাবো প্লাস 5। তাহলে এখানে হচ্ছে জারণ সংখ্যা প্লাস 5। তাহলে NH4NO3 তে এই নাইট্রোজেনের জারণ সংখ্যা মাইনাস 3, এই নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস 5। এবার দেখো এখানে N2 তৈরি হয়েছে, N2 এখানে জারণ সংখ্যা হচ্ছে 0, O2 জারণ সংখ্যা 0। এখানে আর কোনটা দেখার দরকার নেই, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রেই আমরা দেখছি যে নাইট্রোজেন এখানে একটা -3 জারণ সংখ্যা, সেখান থেকে 0 হয়েছে, আবার নাইট্রোজেনের +5 জারণ সংখ্যা, সেখান থেকে কমে 0 হয়েছে। তার মানে দুটো নাইট্রোজেন, একটার জারণ সংখ্যা ছিল -3 আর একটার জারণ সংখ্যা ছিল +5, সেখান থেকে আমরা N2 পাচ্ছি। -3 থেকে জারণ সংখ্যা বেড়ে গিয়ে 0 হচ্ছে, আবার +5 থেকে জারণ সংখ্যা কমে গিয়ে 0 হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়াটার ক্ষেত্রে NH4NO3 একই পদার্থে আংশিকভাবে জারণ ও বিজারণ ঘটছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অটো অক্সিডেশন রিডাকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো দুটো পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করা যায়। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। আজকের ক্লাসে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করার জন্য কিছু নিয়ম বা কিছু স্টেপ আমরা ফলো করব। সেই স্টেপগুলো কি কি সেটা আমি এখানে লিখছি। দেখো স্টেপ নাম্বার 1, দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিক্রিয়ার সমীকরণটা দেওয়া থাকবে সেটা যদি আণবিক আকারে লেখা থাকে তাহলে সেটাকে আয়নীয় আকারে লিখতে হবে। যদি আয়নীয় আকারে দেওয়া থাকে তাহলে তো হয়েই গেল, যদি আয়নীয় আকারে না থাকে তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে প্রথমে আয়নীয় আকারে লিখব। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে বিক্রিয়া সমীকরণটিকে আয়নীয় আকারে লিখতে হবে, আয়নীয় আকারে লিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি করতে হবে? দেখো প্রথম দিন আলোচনায় আমরা বলেছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণটাকে আমরা দুভাগে লিখতে পারি, একটা জারণ অর্ধবিক্রিয়া আর একটা বিজারণ অর্ধবিক্রিয়া। সেটা কিভাবে লিখতে হয় সেটাও তোমরা জানো। যেই মাত্র তুমি সমীকরণটাকে লিখবে সেখানে তুমি জারণ সংখ্যা ক্যালকুলেট করেই বুঝতে পারবে যে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা প্রথমে বিক্রিয়ার সমীকরণটাকে ফার্স্ট স্টেপে আয়নীয় আকারে লিখব, সেকেন্ড স্টেপে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়ায় ভাগ করে নেব। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এবং বিজারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ রিডাকশন হাফ রিঅ্যাকশন। এই দুটো বিক্রিয়াতে ভাগ করে নিতে হবে, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় ভাগ করা হবে। এই দুটো স্টেপের পর এটা স্টেপ 2। স্টেপ 3, স্টেপ 3 তে যেটা করতে হবে প্রত্যেকটা অর্ধবিক্রিয়ার সমতা বিধান করতে হবে অর্থাৎ ব্যালেন্স করতে হবে। তাহলে প্রতিটি অর্ধবিক্রিয়ার সমতা বিধান করতে হবে। এবার এই সমতা বিধানটা আমরা কিভাবে করব? দেখো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সব পরমাণু সংখ্যা তীর চিহ্নের
উভয় পাশে সমান করতে হবে। মানে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াটা তো আমরা তীর চিহ্নের মাধ্যমে ওগুলোকে লিখব। তীর চিহ্নের উভয় পাশে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুটোর ক্ষেত্রে তীর চিহ্নের উভয় পাশে সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে, শুধুমাত্র অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া। প্রথমে অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া সব পরমাণুর সংখ্যা তীর চিহ্নের উভয় পাশে সমান করতে হবে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া। এরপরে বিক্রিয়াটা যদি আম্লিক দ্রবণে হয় তাহলে আমরা কয়েকটা স্টেপ ফলো করব, আর বিক্রিয়াটা যদি ক্ষারীয় দ্রবণে হয় তাহলে আমরা কয়েকটা স্টেপ ফলো করব। দেখো, যদি বিক্রিয়াটা আম্লিক দ্রবণে সংঘটিত হয় বা অ্যাসিডিক মিডিয়ামে হয়, এটা তোমরা বিক্রিয়ার সমীকরণটা দেখলেই বুঝতে পারবে। সেখানে কোনো অ্যাসিড যদি থাকে বা আয়নীয় আকারে থাকলে, সেখানে H+ আয়ন উপস্থিত থাকলে তোমরা বুঝবে যে বিক্রিয়াটা অ্যাসিডিক মিডিয়ামে হয়েছে। আর যদি বিক্রিয়াটাতে কোনো OH- বা কোনো ক্ষার উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে সংঘটিত হয়েছে। তার ক্ষেত্রে আমরা অন্য কিছু রুলস বা স্টেপ ফলো করব। দেখো, প্রথমে বলছি যে আম্লিক দ্রবণ অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে যদি বিক্রিয়াটা হয় সেক্ষেত্রে আমরা কি করব। সব পরমাণুর সংখ্যা তীর চিহ্নের উভয় পাশে সমান হওয়ার পর আমরা অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করব। তার মধ্যে প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করতে হবে। এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা কিভাবে সমান করবে? যেদিকে অর্থাৎ তীর চিহ্নের যে পাশে অক্সিজেনের সংখ্যা কম, তীর চিহ্নের যে পাশে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম আছে সেই পাশে আমরা H2O যোগ করব। অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুটোর ক্ষেত্রে একই নিয়ম। কোন ক্ষেত্রে? আম্লিক দ্রবণ যদি হয় তাহলে তীর চিহ্নের যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে H2O যোগ করতে হবে। যদি একটা অক্সিজেন পরমাণুর সংখ্যা কম হয় তাহলে 1 অণু জল যোগ করব, একটা H2O। যদি দুটো অক্সিজেন পরমাণুর সংখ্যা কম থাকে তাহলে 2 H2O যোগ করতে হবে। এইভাবে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তীর চিহ্নের যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম থাকবে সেদিকে তাহলে আমরা H2O যোগ করলে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করছি। এবার দেখো, H2O যখন যোগ করছি সেখানে তো শুধু অক্সিজেন যোগ হচ্ছে না, সে তার সাথে সাথে দুটো হাইড্রোজেনও যোগ হয়ে যাচ্ছে। তাহলে যেদিকে আমরা H2O অ্যাড করব ঠিক তার বিপরীত পাশে আমরা 2H+ অ্যাড করব, কারণ এখানে দুটো হাইড্রোজেন এক্সট্রা আসছে, তার বিপরীত পাশে আমরা দুটো H+ আয়ন যোগ করব। এইভাবে আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান করব। তাহলে এখানে আমরা কি দেখছি যে প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করতে হবে। সেটা কিভাবে করতে হবে? যেদিকে অক্সিজেনের সংখ্যা কম সেদিকে H2O যোগ করতে হবে। এরপরে বিপরীত পাশে অর্থাৎ যেদিকে H2O যোগ হচ্ছে বিপরীত পাশে 2H+ যোগ করতে হবে। তার মানে যদি একটা অক্সিজেন পরমাণুর সংখ্যা কম হয় একটা H2O অণু যোগ করব, তার বিপরীত পাশে 2H+ যোগ করব। যদি দুটো অক্সিজেন পরমাণুর সংখ্যা কম হয় 2H2O যোগ করব, তার বিপরীত পাশে 4H+ যোগ করব। এইভাবে যতগুলো অক্সিজেন পরমাণুর সংখ্যা কম হবে প্রতি অক্সিজেন পরমাণুর জন্য 1 অণু করে জল যোগ করব, আর তার বিপরীত পাশে প্রতি H2O অণুর জন্য দুটো করে H+ আয়ন যোগ করব। এর ফলে কি হবে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটাও সমান হয়ে যাবে।
এইভাবে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করে দেব। আর এই সংখ্যাগুলো সমান হওয়ার পর কি করতে হবে? স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 করতে হবে যে সমস্ত জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় সব পরমাণু ইনক্লুডিং অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হওয়ার পর আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে, আধানের সমতা বিধান করতে হবে। আধানের সমতা বিধান আমরা কিভাবে করব? আধানের সমতা বিধান, দেখো যেদিকে ঋণাত্মক আধান কম থাকবে সেদিকে উপযুক্ত পরিমাণ ইলেকট্রন যোগ করে আধানের পরিমাণটা সমান করতে হবে। কারণ আমরা জানি ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, সুতরাং যেদিকে ঋণাত্মক আধান কম, ঋণাত্মক আধান কম, সেখানে উপযুক্ত পরিমাণ ইলেকট্রন যোগ করতে হবে। আধানের সমতা বিধান করার জন্য যেদিকে ঋণাত্মক আধান বা বলতে পারো নেগেটিভ চার্জ কম সেদিকে উপযুক্ত পরিমাণ ইলেকট্রন যোগ করতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা তীর চিহ্নের এদিকে রয়েছে নেগেটিভ চার্জ 7 খানা আর ডান দিকে রয়েছে নেগেটিভ চার্জ 5 খানা। তাহলে ঋণাত্মক আধান কোন দিকে কম? ডান দিকে কম। তাহলে এখানে কটা ইলেকট্রন যোগ করতে হবে? 2টো ইলেকট্রন যোগ করলে তীর চিহ্নের উভয় পাশে আধানের সমতা বিধান করা হয়ে যাবে। এইভাবে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া উভয় ক্ষেত্রেই আধানের সমতা বিধান করব। এবার আধানের সমতা বিধান করার পরে কি করতে হবে? স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 5 এ যেটা করতে হবে সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুটোরই সমতা বিধান হয়ে গেছে। সেখানে যে ইলেকট্রনের নাম্বার, দুটো বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বারটাকে আমরা সমান করব। কিভাবে করব? হয় কোনো একটা বিক্রিয়াকে বা হতে পারে দুটো বিক্রিয়াকে ন্যূনতম কোনো প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে আমরা দুটো অর্ধবিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা সমান করব। আর তারপরে সেই দুটো অর্ধবিক্রিয়াকে যোগ করে যারা দুদিকেই সমান থাকবে, তাদেরকে কমন থাকবে, তাদেরকে বাদ দিয়ে আমরা সমতা বিধান করা ইকুয়েশনটা পেয়ে যাব, অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশনটা পেয়ে যাব। স্টেপ নাম্বার 5 তাহলে আমি লিখছি যে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে আর তারপরে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটো ব্যালেন্সড ইকুয়েশনকে যোগ করতে হবে। আর তারপরে এমন ভাবে ইলেকট্রনের নাম্বারটা সমান করতে হবে যেন টোটাল ইকুয়েশনটাতে কোনো ইলেকট্রন না থাকে। সেইভাবে আমরা ইলেকট্রন নাম্বারটাকে সমান করে দুটো অর্ধবিক্রিয়াকে যোগ করে দেব, যাতে করে ইলেকট্রন নাম্বারটা বাদ চলে যাবে, প্লাস কোনো কমন কিছু থাকলে সেগুলোও বাদ চলে যাবে এবং একটা ব্যালেন্সড ইকুয়েশন পাওয়া যাবে। এই যে স্টেপগুলো বললাম, আম্লিক দ্রবণে যদি বিক্রিয়াটা সংঘটিত হয় তাহলে এই স্টেপগুলো ফলো করলে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান খুব সহজেই করে ফেলতে পারবো। এই যে স্টেপগুলো বললাম সেগুলো উদাহরণের মাধ্যমে দেখালে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এবার দেখো, এতক্ষণ আমরা আম্লিক দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে কিভাবে করব সেটা দেখালাম। এবার দেখবো যে বেসিক মিডিয়ামে যদি বিক্রিয়াটা সংঘটিত হয় তাহলে কিভাবে সেটা সমতা বিধান করব। তাহলে বিক্রিয়াটা যদি ক্ষারীয় মাধ্যমে বা ক্ষারীয় দ্রবণে সংঘটিত হয় অর্থাৎ বেসিক মিডিয়াম, তাহলে কি করব? দেখো, প্রথম থেকে যা যা স্টেপ রয়েছে সেই সমস্ত স্টেপ আমরা হুবহু এক ফলো করব। বিক্রিয়ার সমীকরণটাকে আয়নীয় আকারে লিখব, তারপরে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ায় ভাগ করে নেব, প্রত্যেকটা অর্ধবিক্রিয়ার সমতা বিধান করব এবং সেই সমতা বিধানটা
অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা কিছু রুলস মেনে করেছিলাম। বেসিকের ক্ষেত্রে কি করব দেখো, প্রথমে একইভাবে সব পরমাণুর সংখ্যা তীর চিহ্নের উভয় পাশে সমান করে দেব, শুধুমাত্র অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া। তারপরে প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব, প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। আর সেইটা কিভাবে করব, অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে আমরা জল যোগ করেছিলাম, তার বিপরীত পাশে আমরা 2H+ যোগ করেছিলাম একটা জলের অণুর জন্য। বেসিক মিডিয়ামের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে আমরা H2O যোগ করব, যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি সেদিকে H2O যোগ করব, আর তার বিপরীত পাশে 2OH- যোগ করব। তাহলে অ্যাসিডিকের ক্ষেত্রে কি হচ্ছিল, বেসিকের ক্ষেত্রে কি হয়েছিল ভালো করে বোঝো। অ্যাসিডিকের ক্ষেত্রে যেদিকে অক্সিজেনের সংখ্যা কম ছিল সেদিকে আমরা H2O যোগ করেছিলাম, তার বিপরীত পাশে আমরা 2H+ যোগ করেছিলাম। বেসিকের ক্ষেত্রে যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি সেদিকে আমরা H2O যোগ করব, যদি একটা অক্সিজেন বেশি থাকে তাহলে একটা H2O অণু যোগ করব, যদি দুটো অক্সিজেনের সংখ্যা বেশি থাকে তাহলে 2H2O যোগ করব, এবং তার বিপরীত পাশে প্রতি H2O এর জন্য 2OH-, যদি একটা H2O যোগ করা হয় তাহলে বিপরীত পাশে দুটো OH- আয়ন যোগ করব, যদি দুটো H2O যোগ করা হয় তাহলে বিপরীত পাশে 4OH- আয়ন যোগ করা হবে। এইভাবে আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। এবার দেখা যেতে পারে যে এর ফলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, তাহলে তো সমস্ত পরমাণু ব্যালেন্সড হয়ে গেল। কিন্তু যদি এর পরেও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান না হয় তাহলে কি করতে হবে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করার জন্য যেদিকে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেদিকে OH- আয়ন যোগ করতে হবে, আর বিপরীত পাশে H2O যোগ করতে হবে। দেখো স্টেপগুলো ভালো করে বুঝলে কিন্তু খুব সহজেই সমতা বিধানটা করা যাবে। দেখো যেদিকে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেদিকে OH- যোগ করব, আর তার বিপরীত পাশে H2O যোগ করব। এইভাবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান করতে হবে। আর তারপরে একইভাবে আমরা স্টেপ নাম্বার 4 মানে আধানের সমতা বিধান করব। সমস্ত কিছু ব্যালেন্সড হয়ে গেলে আমরা আধানের সমতা বিধান কিভাবে করব, যেদিকে ঋণাত্মক আধান অর্থাৎ নেগেটিভ চার্জ কম থাকবে সেদিকে উপযুক্ত পরিমাণ ইলেকট্রন যোগ করে আমরা চার্জটা ব্যালেন্স করে নেব। তারপর স্টেপ নাম্বার 5-এ কি করব, দুটো অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সমান করার জন্য দুটো ইকুয়েশনকে বা যে কোনো একটা ইকুয়েশনকে ন্যূনতম কোনো প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে দুটো বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান করে দেব। তারপরে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই সমীকরণ দুটোকে যোগ করব। মূল সমীকরণ যেটা পাওয়া যাবে মানে টোটাল যোগফলটা, সেখানে কোনো ইলেকট্রন থাকবে না, সেক্ষেত্রে ইলেকট্রনগুলো বাদ চলে যাবে, কারণ দুটো অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সেম থাকবে, ওগুলো বাদ চলে গিয়ে টোটাল আমরা একটা ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে যাব। এইভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করব। উদাহরণের মাধ্যমে আমি প্রত্যেকটা ব্যাখ্যা করব, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে কোনো একটি অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে H+ এবং OH- আয়ন একই সাথে থাকবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে কোনো একটি অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে জারণ অর্ধবিক্রিয়া
অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, সেটা যে মিডিয়ামেই হোক, অ্যাসিডিক মিডিয়াম বা বেসিক মিডিয়াম, কোনো একটি অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে H+ এবং OH- কিন্তু একই সঙ্গে থাকবে না। এরপর আমরা অনেকগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের এই স্টেপগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা এই সমীকরণের সমতা বিধান করব। এটাকে প্রথমে আমরা স্টেপ নাম্বার 1 আয়নীয় আকারে লিখব। আয়নীয় আকারে লিখলে যেটা পাবো, Cr2O7 2- প্লাস Fe2+ প্লাস H+। এখানে দেখতেই পাচ্ছ H2SO4 রয়েছে মিডিয়ামে, সেটা আয়নীয় আকারে আমি H+ হিসেবে লিখছি, অর্থাৎ বিক্রিয়াটা আম্লিক দ্রবণে সংঘটিত হয়েছে। তাহলে এর সমতা বিধানটা করার সময় আমরা অ্যাসিডিক মিডিয়ামে যে রুলসগুলো বলেছিলাম সেগুলো ফলো করব। এখান থেকে Cr3+ প্লাস Fe3+ প্লাস H2। আর দেখো, পটাশিয়াম এদিকেও K+, এদিকেও K+, সালফেট SO4 2- এদিকেও আছে, ওদিকেও আছে, সেজন্য ওগুলো আমরা এই আয়নীয় আকারে ইকুয়েশন লেখার সময় ওগুলো মেনশন করি। এবার আমরা স্টেপ নাম্বার 2 কি করব, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার বিক্রিয়াটাকে ভাগ করে দেব। তাহলে দেখো, প্রথমে আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা হবে, Cr2O7 2-। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় তোমরা জানো। ধরা যাক ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, দুটো রয়েছে, তাহলে 2x প্লাস 7টা অক্সিজেন 7 × -2 সমান টোটাল আধান কত রয়েছে -2, তাহলে 2x - 14 সমান -2। এখান থেকে x সমান আমরা পাবো +6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6, আর এদিকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3, তাহলে +6 থেকে জারণ সংখ্যা কমে +3 হয়েছে, জারণ সংখ্যার হ্রাস ঘটেছে, মানে এটা বিজারণ অর্ধবিক্রিয়া হিসেবে আমরা লিখব। আর Fe এখানে 2+, অর্থাৎ +2 জারণ সংখ্যা থেকে এখানে 3+, +3 জারণ সংখ্যা, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, তাহলে এটা আমরা জারণ অর্ধবিক্রিয়াতে লিখব। তাহলে স্টেপ নাম্বার 2, এখানে আমরা লিখব জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে Fe2+ থেকে Fe3+ তৈরি হয়েছে প্লাস ইলেকট্রন। Fe2+ একটা ইলেকট্রন বর্জন করে Fe3+ এ পরিণত হয়েছে, এটা জারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা লিখব, Cr2O7 2-, এখান থেকে Cr3+, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এইভাবে আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়ার বিক্রিয়াটাকে ভাগ করে নিয়েছি। এবার দেখো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে আমি বলেছিলাম যে সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে, তারপরে হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা অর্ধবিক্রিয়ার যে সমীকরণ পেয়েছি সেগুলোর সমতা বিধান করব। তাহলে প্রথম জারণ অর্ধবিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, Fe2+, এখান থেকে Fe3+ প্লাস ইলেকট্রন, এখানে সব পরমাণুর সংখ্যা সমান করার কোনো ব্যাপারই নেই, কারণ এখানেও আয়রন একটা রয়েছে, এখানেও Fe একটাই রয়েছে, সুতরাং এটা সমতা বিধান হয়েই রয়েছে। এবার বিজারণ অর্ধবিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, Cr2O7 2-, এখান থেকে Cr3+। দেখো, প্রথমে আমরা অক্সিজেন হাইড্রোজেন বাদে সব পরমাণুর সংখ্যা সমান করব। তাহলে এখানে ক্রোমিয়াম কটা রয়েছে, Cr2, তার মানে দুটো ক্রোমিয়াম রয়েছে, এখানে ক্রোমিয়াম একটা রয়েছে, তাহলে ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা সমান করতে গেলে এখানে আমি 2 যোগ করব। এখানে যেহেতু ক্রোমিয়াম দুটো রয়েছে Cr2, সেই জন্য এখানে 2 যোগ করা হয়েছে, তাহলে দুদিকেই ক্রোমিয়ামের সংখ্যা সমান হয়েছে।
এবার আমরা অক্সিজেন আর হাইড্রোজেনের সংখ্যা সমান করব। তার মধ্যে প্রথম কার সংখ্যাটা সমান করব না অক্সিজেনের সংখ্যা সমান করব। তাহলে দেখো এখানে 7টা অক্সিজেন রয়েছে, এখানে কোনো অক্সিজেন নেই। আমি অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে রুলস বলেছিলাম যে যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে আমরা H2O অ্যাড করব, জলের অণু যোগ করব। তাহলে এদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম, মানে এখানে তো নেই, তাহলে এখানে আমরা H2O যোগ করব। এবার কটা H2O যোগ করব? যটা অক্সিজেন দরকার, এখানে তো 7টা অক্সিজেন, তাহলে এখানে আমি 7H2O যোগ করব, কারণ তাহলে আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যাটা সমান করতে পারব। দেখো দুদিকেই এবার 7টা অক্সিজেন, এদিকেও 7টা অক্সিজেন, এদিকেও কিন্তু 7H2O যোগ করার ফলে অক্সিজেন পরমাণুর সংখ্যা 7। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এবার আমরা কি বলেছিলাম, যেদিকে H2O যোগ করব, যেদিকে আমরা জলের অণু যোগ করব তার বিপরীত পাশে মানে তীর চিহ্নের উল্টো দিকে আমরা 2H+ যোগ করব। মানে H2O যে যোগ করব ঠিক তার বিপরীত পাশে আমরা 2H+ যোগ করব। তাহলে একটা H2O এর জন্য 2H+, এখানে 7টা H2O, তাহলে আমরা কটা H+ যোগ করব? 7 দুগুণে 14টা H+, তাহলে প্লাস 14H+। এটাকে তুমি এভাবেও যেমন বলতে পারো, আবার এভাবেও বলতে পারো। দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে 7H2O যোগ করা হয়েছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে, কিন্তু এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন রয়েছে। সেই 14টা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করার জন্য আমাকে অবশ্যই বাঁ দিকে 14H+ আনতে হবে। তাহলে এবার দেখো H, হাইড্রোজেন, অক্সিজেন, ক্রোমিয়াম সমস্ত পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। সেটা আমরা কিভাবে করব বলেছিলাম, যেদিকে নেগেটিভ চার্জ কম সেদিকে ইলেকট্রন যোগ করে। তাহলে এটা ছিল স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এতে আমরা কি বলছি যে Cr2O7 2- প্লাস 14H+, সেখান থেকে আমরা পেয়েছি 2Cr3+ প্লাস 7H2। এবার চার্জটা কিভাবে ব্যালেন্স করব দেখো, এখানে নেগেটিভ চার্জ কটা? দুটো। এখানে পজিটিভ চার্জ কটা? 14টা। এখানে পজিটিভ চার্জ কটা? 3+, দুখানা রয়েছে, তাহলে 6টা পজিটিভ চার্জ। 2Cr3+, তার মানে দুটো Cr3+ রয়েছে, তাহলে 3+3+6+, তাহলে 6টা পজিটিভ চার্জ। তাহলে দেখো এখানে মোট পজিটিভ চার্জ কত পাচ্ছি আমরা? 12 পজিটিভ চার্জ বাঁ দিকে, আর এখানে 6টা পজিটিভ চার্জ। তাহলে ঋণাত্মক চার্জ কোন দিকে কম রয়েছে? ঋণাত্মক চার্জ বাঁ দিকে কম রয়েছে, কারণ আমরা তো পজিটিভ চার্জ দিয়ে বলছি। এদিকে 6টা পজিটিভ চার্জ, এদিকে 12টা পজিটিভ চার্জ। আমরা তো ব্যালেন্স করব, আধানের সমতা বিধানটা করব ইলেকট্রন যোগ করে। তাহলে ইলেকট্রনটা কোন দিকে যোগ করব? ইলেকট্রনটা অবশ্যই আমরা বাঁ দিকে যোগ করব। বাঁ দিকে কটা ইলেকট্রন যোগ করলে আমরা 6 পজিটিভ চার্জ পাবো? 6টা ইলেকট্রন, কারণ 12টা পজিটিভ চার্জ আছে, 6টা ইলেকট্রন অর্থাৎ 6টা নেগেটিভ চার্জ বলতে পারো। 6টা নেগেটিভ চার্জ যদি আমি যোগ করি তাহলে টোটাল আমরা পাবো বাঁ দিকে 6টা পজিটিভ চার্জ। তখন বাঁ দিক আর ডান দিক তীর চিহ্নের উভয় পাশে আধানের সমতা বিধানটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্লাস 6 ইলেকট্রন যোগ করব। এইভাবে আধানের সমতা বিধানটা হয়ে যাবে। তাহলে স্টেপ নাম্বার 4 এতে আমরা কি করব? দুটো অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আধানের সমতা বিধান করব। জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আধানের সমতা বিধান করার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো এখানে দুটো পজিটিভ চার্জ রয়েছে আর এখানে 3টে পজিটিভ চার্জ প্লাস একটা ইলেকট্রন মানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, অর্থাৎ দুদিকেই এদিকেও দুটো পজিটিভ এদিকেও দুটো পজিটিভ চার্জ রয়েছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে চার্জ ব্যালেন্সড হয়ে রয়েছে, আর বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে বাঁ দিকে 6টা ইলেকট্রন যোগ করলে উভয় পাশেই আধানের সমতা বিধান হয়ে যায়। তাহলে দেখো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, আধানের সমতা বিধান, সমস্ত পরমাণুর সমতা বিধান সমস্তটা হয়ে গেছে। এটা ইকুয়েশন 1 ধরো, এটা ইকুয়েশন 2 ধরো। এরপর স্টেপ নাম্বার 5 কি ছিল? দুটো অর্ধবিক্রিয়া ইলেকট্রন সংখ্যা
সমান করতে হবে। ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য কি করতে হবে? দেখো ইকুয়েশন 2 তে 6টা ইলেকট্রন রয়েছে, ইকুয়েশন 1 এ একটা ইলেকট্রন রয়েছে। তাহলে ইকুয়েশন 1 কে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই তাহলে দুটো অর্ধ বিক্রিয়ার ইলেকট্রন নাম্বার সমান হয়ে যাবে। আর তারপরে কি করব? দুটো অর্ধ বিক্রিয়াকে আমরা যোগ করে দেব, তাহলে ইলেকট্রন সংখ্যাগুলো কেটে যাবে, বাদ চলে যাবে, আর তারপরে আমরা ব্যালেন্সড ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে দেখো ইকুয়েশন 1 কে যদি 6 দিয়ে আমরা গুণ করি তাহলে কি পাবো? 6Fe2+, এখান থেকে 6Fe3+ প্লাস 6 ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন হয়ে গেল। আর এটা তো কোনো গুণ করছি না, তাহলে এটার ক্ষেত্রে এটাই থাকবে। তাহলে এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো 6 ইলেকট্রন 6 ইলেকট্রন এরা কাটাকুটি হয়ে যাচ্ছে, কারণ এ বাঁ দিকে রয়েছে এ ডান দিকে রয়েছে। এবারে যোগ করো Cr2O7 2- প্লাস 6Fe2+ প্লাস 14H+, তীর চিহ্নের এদিকে আমরা কি পাবো? 2Cr3+ প্লাস 6Fe3+ প্লাস 7H2। এটা হচ্ছে আয়নীয় আকারে ব্যালেন্সড ইকুয়েশন। এটাকে যদি আমরা এরকম আণবিক আকারে লিখি তাহলে এটাকে কি লিখবো? দেখো Cr2O7 2-, এখানে K2Cr2O7, এখানে কোনো কিছু সংখ্যা যোগ হয়নি তাহলে এটাই থাকবে, প্লাস 6Fe2+, তার মানে এখানে 6 আসবে, 6FeSO4 প্লাস 14H+, এখানে দেখো H2SO4 রয়েছে আর এখানে 14H+, তার মানে কটা H2SO4? 7টা H2SO4 লাগবে। 7H2SO4 হলে তবেই 7 দুগুণে 14টা হাইড্রোজেন হবে। এখানে 14H+ রয়েছে, তাহলে 14H+টা H2SO4 হিসেবে লিখতে গেলে আমাকে 7H2SO4 লিখতে হবে। তারপর ডান দিকে দেখো K2SO4, ওটা তো যেমন ছিল তেমনই থাকবে। Cr2SO4 3, এখানে দেখো 2Cr3+, তার মানে ক্রোমিয়াম এখানে দুটো, এখানেও Cr2 রয়েছে, তার মানে এটা যেরকম আছে সেরকমই থাকবে। এবার দেখো Fe2SO4 3, এখানে দেখো 6Fe3+, তাহলে 6Fe3+, এটাকে যখন আমি Fe2SO4 3 হিসেবে লিখব তখন কি লিখব? 3Fe2SO4 3, এখানে 3 আসবে। কেন 3 আসবে বুঝতে পারছো? 6Fe রয়েছে, এখানে 3 দুগুণে 6, সেই জন্য 3Fe2SO4 3। আর H2 কটা? 7টা, তাহলে 7H2। এইভাবে আমরা কোন জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণটা সমতা বিধান করব এই স্টেপগুলো ফলো করে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়ামে হয়েছে, তাই অ্যাসিডিক মিডিয়ামে যে স্টেপগুলো রয়েছে সেগুলো ফলো করে সমতা বিধান করেছি। এরকমই বেসিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা বেসিক মিডিয়ামে যে স্টেপগুলো করেছি সেগুলো ফলো করলে সমতা বিধানটা হয়েছে। আর একটা উদাহরণ দেখব। দেখো এখানে বিক্রিয়াটা আয়নীয় আকারে লেখা আছে, H+ রয়েছে মিডিয়ামে, তার মানে এটা অ্যাসিডিক মিডিয়াম। বিক্রিয়াটা আম্লিক দ্রবণে সংঘটিত হয়েছে। এখান থেকে আমরা বুঝে যাচ্ছি কোন স্টেপগুলো ফলো করতে হবে। তাহলে একটু আগে তো সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, এবার আমরা এই বিক্রিয়ার সমীকরণটা সমতা বিধান করব। দেখো MnO4-, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব, X + 4 × -2 সমান -1, টোটাল আয়নের আধান রয়েছে -1, তাহলে X - 8 সমান -1, এখান থেকে X সমান +7, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা MnO4-, এখানে হচ্ছে +7, এখান থেকে +2 হয়েছে, Fe2+ থেকে Fe3+ হয়েছে। এবার আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখে নেব। দেখো জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়াতে জারণ সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখো, বিজারণ অর্ধবিক্রিয়ায় হচ্ছে MnO4-, এখান থেকে
Mn2+ হয়েছে। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে কমে +2 হয়েছে। দুটো বিক্রিয়ার সমতা বিধান করব। দেখো এটা জারণ অর্ধ বিক্রিয়াটা সমতা বিধান করার কিছু নেই। এখানেও Fe একটা রয়েছে, এখানেও Fe একটা রয়েছে, এখানেও চার্জও ব্যালেন্সড রয়েছে, এখানে দুটো পজিটিভ চার্জ, এখানে তিনটে পজিটিভ চার্জ প্লাস একটা নেগেটিভ চার্জ, সুতরাং এখানেও দুটো পজিটিভ চার্জ, তাহলে এটা পুরো ব্যালেন্সড রয়েছে। বিজারণ অর্ধ বিক্রিয়াটা ব্যালেন্স করব। MnO4- থেকে Mn2+। দেখো ম্যাঙ্গানিজ এখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, তাহলে এবার আমরা অক্সিজেন ব্যালেন্স করব। এখানে 4টে অক্সিজেন রয়েছে, এখানে কোনো অক্সিজেন নেই। যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে আমরা H2O যোগ করব। কটা অক্সিজেন পরমাণুর সংখ্যা কম? 4টে, তাহলে 4H2O যোগ করব। এখানে 4H2O যোগ করেছি, দুদিকেই অক্সিজেনের সংখ্যা সমান হয়ে গেছে। এদিকে কটা হাইড্রোজেন? 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তাহলে বাঁ দিকে আমরা 8H+ যোগ করব। দেখো দুদিকে ম্যাঙ্গানিজ, অক্সিজেন, হাইড্রোজেন সমস্ত পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এবার আমরা আধানের সমতা বিধান করব। বাঁ দিকে দেখো একটা নেগেটিভ চার্জ, 8টা পজিটিভ চার্জ, তার মানে টোটাল 7টা পজিটিভ চার্জ রয়েছে। এদিকে দুটো পজিটিভ চার্জ রয়েছে। আমি যেরকম বলেছি যে আধানের সমতা বিধান করার সময় যেদিকে নেগেটিভ চার্জ কম সেদিকে ইলেকট্রন যোগ করতে হবে। একইভাবে বলতে পারো যে যেদিকে পজিটিভ চার্জ বেশি সেদিকে ইলেকট্রন যোগ করতে হবে, যাতে তোমাদের ব্যাপারটা গুলিয়ে না যায় সেজন্য দুভাবে মনে রাখতে পারো। যেদিকে নেগেটিভ চার্জ কম সেদিকে ইলেকট্রন যোগ করতে হবে, যেদিকে পজিটিভ চার্জ বেশি সেদিকে ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে এখানে দুদিকেই তো পজিটিভ চার্জ, কোন দিকে পজিটিভ চার্জ বেশি? বাঁ দিকে পজিটিভ চার্জ বেশি, তাহলে বাঁ দিকে কটা নেগেটিভ চার্জ যোগ করলে ডান দিকের সঙ্গে সমান হবে? 5টা নেগেটিভ চার্জ যদি যোগ করি তাহলে দেখো এদিকেও দুটো পজিটিভ চার্জ হবে আর ডান দিকেও দুটো পজিটিভ চার্জ হয়েছে। তাহলে 5টা নেগেটিভ চার্জের জন্য আমরা 5 ইলেকট্রন যোগ করব, তাহলে কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা দুটো অর্ধ বিক্রিয়াকে যোগ করে দেব। যোগ করার আগে আমরা কি করব? ইলেকট্রন সংখ্যাটা সমান করব। ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য 1 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করলেই হবে। 2 নম্বর ইকুয়েশনে 5 ইলেকট্রন আছে, সেজন্য 1 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? Fe2+, 5Fe2+, কারণ 5 দিয়ে গুণ করছি, সেখান থেকে 5Fe3+ প্লাস 5 ইলেকট্রন, এটা পাচ্ছি। আর 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি? যা আছে তাই লিখছি, MnO4- প্লাস 8H+ প্লাস 5 ইলেকট্রন, এখান থেকে Mn2+ প্লাস 4H2O। দুটো ইকুয়েশন লিখে যোগ করব। দেখো 5 ইলেকট্রন কেটে গেছে, মূল যে সমীকরণটা পাবো সেখানে কোনো ইলেকট্রন থাকবে না। তারপর আমরা তাহলে কি পাবো? MnO4- প্লাস 5Fe2+ প্লাস 8H+, এখান থেকে Mn2+ প্লাস 5Fe3+ প্লাস 4H2। এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশনটা পাওয়া গেল, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা সমীকরণের সমতা বিধান হয়ে গেছে। এবার দেখো এই উদাহরণটার ক্ষেত্রে আমরা ব্যালেন্স করব। এখানে দেখো মিডিয়ামে OH- রয়েছে, অর্থাৎ বিক্রিয়াটা বেসিক মিডিয়ামে সংঘটিত হয়েছে। অর্থাৎ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করার সময় ক্ষারীয় মাধ্যমে বা বেসিক মিডিয়ামে যে স্টেপগুলো বলেছিলাম সেগুলো আমরা ফলো করব। এবার দেখো এটা তো আয়নীয় ফর্মে লেখা আছে, তাহলে আমরা এখান থেকে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখে নেব। ক্লোরিনের জারণ সংখ্যা এখানে 0, এখানে -1, তার মানে জারণ সংখ্যা হ্রাস হয়েছে, তাহলে এটা যাবে বিজারণ অর্ধ বিক্রিয়াতে। iO3-, এখানে আয়োডিনের জারণ সংখ্যাটা ক্যালকুলেট করব। ধরা যাক x প্লাস 3 × -2 সমান টোটাল আধান কত? -1, তাহলে x - 6 সমান -1, x সমান +5, তাহলে
মাইনাস, এখানে আয়োডিনের জারণ সংখ্যা +5, iO4 মাইনাস, এখানে ধরো x প্লাস 4 ইন্টু -2 সমান -1, x মাইনাস 8 সমান -1, x সমান +7। এখানে iO4 মাইনাসে আয়োডিনের জারণ সংখ্যা +7, তাহলে জারণ সংখ্যা +5 থেকে ইনক্রিজ করে +7 হয়েছে, অর্থাৎ এটা জারণ অর্ধবিক্রিয়াতে যাবে। তাহলে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা লিখে নেব। জারণ অর্ধবিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে iO3 মাইনাস, এখান থেকে iO4 মাইনাস। বিজারণ অর্ধবিক্রিয়া এখানে দেখো Cl2 থেকে Cl মাইনাস এসেছে। এবার দেখো এগুলোকে আমরা সমতা বিধান করব। প্রথমে এই বিজারণ অর্ধবিক্রিয়াটার ক্ষেত্রে দেখো Cl2 থেকে Cl মাইনাস এসেছে, তাহলে এখানে দুটো ক্লোরিন, এখানেও আমরা 2 যোগ করব। এবার এখানে আমরা চার্জ ব্যালেন্স করার জন্য এখানে দেখো কোনো চার্জ নেই, 0, আর এদিকে দুটো নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে বাঁ দিকে আমরা দুটো ইলেকট্রন যোগ করলে চার্জটা ব্যালেন্স হয়ে যাবে। Cl2 প্লাস 2 ইলেকট্রন, তাহলে এদিকেও হয়ে গেল দুটো নেগেটিভ চার্জ, দুটো ইলেকট্রন যোগ করেছি, আর ডান দিকে 2Cl মাইনাস দুটো নেগেটিভ চার্জ, তাহলে উভয় দিকে ক্লোরিন পরমাণুর সংখ্যা এবং চার্জ দুটোই ব্যালেন্স হয়ে গেছে। এবার জারণ অর্ধবিক্রিয়াটা করব। দেখো iO3 মাইনাস, এখান থেকে iO4 মাইনাস। বেসিক মিডিয়ামে আমরা বলেছিলাম যে প্রথমে অন্য পরমাণুর সংখ্যা সমান করার পর এখানে আয়োডিনের সংখ্যা সমান রয়েছে, এরপর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের সংখ্যা সমান করব। তার জন্য বেসিক মিডিয়ামে আমরা কি করব, যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি সেদিকে আমরা H2O যোগ করব। দেখো এদিকে 3টে অক্সিজেন, এদিকে 4টে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সংখ্যা ডান দিকে বেশি, তাহলে এদিকে কটা অক্সিজেন বেশি রয়েছে, একটা অক্সিজেন, বাঁ দিকে 3টে, ডান দিকে 4টে, একটা অক্সিজেন বেশি রয়েছে, তাহলে আমরা 1 অণু জল অ্যাড করব। আর যেদিকে জল অ্যাড করব তার বিপরীত পাশে 2OH মাইনাস, আমরা বলেছিলাম যেদিকে H2O অ্যাড করব তার বিপরীত পাশে 2OH মাইনাস অ্যাড করব, তাহলে এই দিকে আমরা একটা জল যোগ করার জন্য 2OH মাইনাস অ্যাড করব। দেখো এবার এদিকে তাহলে মোট অক্সিজেন কত হলো, এখানে দুটো, এখানে 3টে, 5টা, এদিকে দেখো এখানে 4টে, এখানে একটা, 5টা, তাহলে অক্সিজেনের সংখ্যা সমান হয়ে গেছে। এবার দেখব হাইড্রোজেনের সংখ্যা সমান আছে কি নেই। এদিকে দুটো হাইড্রোজেন, এদিকেও দেখো দুটো হাইড্রোজেন, তাহলে কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্য পরমাণু সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা চার্জটা ব্যালেন্স করব। দেখো এদিকে একটা নেগেটিভ চার্জ iO3 মাইনাস, এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, দুটো OH মাইনাস, তার মানে এখানে দুটো নেগেটিভ চার্জ, টোটাল কত রয়েছে, 3টে নেগেটিভ চার্জ। এই যে OH মাইনাস তো দুটো রয়েছে, তাহলে দুটো মাইনাস, আর iO3 মাইনাস, এখানে একটা মাইনাস, টোটাল তাহলে 3 নেগেটিভ চার্জ, আর ডান দিকে দেখো একটা নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ যেদিকে কম থাকবে সেদিকে আমরা উপযুক্ত পরিমাণ ইলেকট্রন যোগ করব। তাহলে এদিকে 3টে নেগেটিভ চার্জ, এদিকে একটা নেগেটিভ চার্জ, এখানে দুটো নেগেটিভ চার্জ যোগ করলে দুদিকেই 3টে নেগেটিভ চার্জ হয়ে যায়, অর্থাৎ আমরা এই ইকুয়েশনের ডান দিকে দুটো ইলেকট্রন অ্যাড করলে উভয় পাশেই চার্জটা সেম হয়ে যাবে। তাহলে দেখো চার্জ এবার সেম হয়ে গেছে। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান হয়ে গেছে। আর এদের ক্ষেত্রে দেখো জারণ অর্ধবিক্রিয়াতেও দুটো ইলেকট্রন, বিজারণ অর্ধবিক্রিয়াতেও দুটো ইলেকট্রন রয়েছে, সুতরাং এখানে কোনো ইকুয়েশনকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার দরকার নেই, সিম্পল দুটো ইকুয়েশন আমরা যোগ করে দিলেই ইলেকট্রন নাম্বারগুলো কেটে যাবে। তাহলে iO3 মাইনাস প্লাস 2OH মাইনাস, এখান থেকে iO4 মাইনাস প্লাস H2O
প্লাস 2 ইলেকট্রন। এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, আর বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে Cl2 প্লাস 2 ইলেকট্রন, এখান থেকে 2Cl মাইনাস, দুটো যোগ করলে 2 ইলেকট্রন, এদিকে 2 ইলেকট্রন কেটে যাবে, এখানে আমরা পাবো Cl2 প্লাস iO3 মাইনাস প্লাস 2OH মাইনাস, এখান থেকে iO4 মাইনাস প্লাস 2Cl মাইনাস প্লাস H2। এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন, বিক্রিয়ার সমীকরণটা সমতা বিধান হয়ে গেছে। এবার আমরা এই ইকুয়েশনটার ক্ষেত্রে সমতা বিধান করব। দেখো এখানে মিডিয়ামে NaOH রয়েছে, এটাকে যখন আমি আয়নীয় আকারে লিখব তখন OH মাইনাস লিখব, তার মানে এই বিক্রিয়াটা বেসিক মিডিয়ামে সংঘটিত হয়েছে, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটেছে। তাই বেসিক মিডিয়ামের ক্ষেত্রে যে স্টেপগুলো বলেছি আমি সেগুলোকে ফলো করে সমতা বিধানটা করব। দেখো প্রথমে এটাকে আয়নীয় আকারে লিখব, জিঙ্ক প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস, এখান থেকে ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2। এবার দেখো এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, NO3 মাইনাস, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আমরা বের করব। ধরো x প্লাস 3 ইন্টু মাইনাস 2 সমান টোটাল আয়নের আধান মাইনাস 1, তাহলে x মাইনাস 6 সমান মাইনাস 1, x সমান প্লাস 5, তাহলে NO3 মাইনাস, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস 5, ZnO2 2 মাইনাস, দেখো জিঙ্কের ধরা যাক x প্লাস 2 ইন্টু মাইনাস 2, টোটাল আয়নের আধান কত মাইনাস 2, এই যে 2 মাইনাস রয়েছে, তাহলে x মাইনাস 4 সমান মাইনাস 2, এখান থেকে x সমান আমরা পাবো প্লাস 2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা এখানে প্লাস 2, NH3, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা মাইনাস 3, হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস 1, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে মাইনাস 3 হবে। তাহলে দেখো জিঙ্কের জারণ সংখ্যা 0 থেকে ইনক্রিজ হয়ে প্লাস 2 হয়েছে, অর্থাৎ এটা জারণ অর্ধবিক্রিয়াতে যাবে। আর নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস 5 থেকে ডিক্রিজ হয়ে মাইনাস 3 হয়েছে, অর্থাৎ এটা যাবে বিজারণ অর্ধবিক্রিয়াতে। তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখব। জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াতে কি ঘটছে, জিঙ্ক থেকে ZnO2 2 মাইনাস, ZnO2 2 মাইনাস, আর বিজারণ অর্ধবিক্রিয়াতে কি হচ্ছে, NO3 মাইনাস থেকে NH3। এবার আমরা প্রত্যেকটা অর্ধবিক্রিয়া ব্যালেন্স করব। দেখো প্রথমে জারণ অর্ধবিক্রিয়াটার ক্ষেত্রে জিঙ্ক থেকে ZnO2 2 মাইনাস হচ্ছে, তাহলে এখানে জিঙ্কের সংখ্যা সমান রয়েছে, এখানেও একটা এখানেও একটা, এখানে দেখো অক্সিজেনের সংখ্যা দুটো আর এখানে কোনো অক্সিজেন পরমাণু নেই। তাহলে আমরা বেসিক মিডিয়ামের ক্ষেত্রে কি বলেছিলাম, যেদিকে অক্সিজেনের সংখ্যা বেশি থাকবে সেদিকে আমরা H2 অ্যাড করব, আর তার বিপরীত পাশে 2OH মাইনাস অ্যাড করব। যে যে স্টেপগুলো বলেছিলাম পুরো সেই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই সমতা বিধানটা হয়ে যায়। দেখো এদিকে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, এদিকে কোনো অক্সিজেন পরমাণু নেই, তাহলে আমরা H2ওটা ডান দিকে অ্যাড করব প্লাস H2। কটা H2 অ্যাড করব, দুটো অক্সিজেন এখানে বেশি রয়েছে, বাঁ দিকে তো কোনো অক্সিজেন নেই কিন্তু ডান দিকে অক্সিজেন রয়েছে কটা, দুটো রয়েছে, সেজন্য আমরা দুটো H2 অণু অ্যাড করব। আর তার উল্টো দিকে OH মাইনাস অ্যাড করব। একটা H2 এর জন্য 2OH মাইনাস অ্যাড করার কথা বলেছিলাম, তাহলে দুটো H2 এর জন্য 4OH মাইনাস অ্যাড করতে হবে। এবার দেখো জিঙ্ক এখানে একটা এখানে একটা, অক্সিজেন একটা দেখো এখানে চারটে অক্সিজেন, এখানেও দুই, দুই
2 এ 4টে অক্সিজেন, তার মানে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। হাইড্রোজেন দেখো এখানে 2 দুগুণে 4টে হাইড্রোজেন, এখানেও 4টে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও সমান হয়ে গেছে। তাহলে সব পরমাণুর সংখ্যা এখানে সমান হয়ে গেছে। এবার আমরা চার্জ ব্যালেন্স করব। দেখো এখানে OH মাইনাস কটা রয়েছে? 4টে, তার মানে 4টে নেগেটিভ চার্জ রয়েছে বাঁ দিকে। ডান দিকে দেখো ZnO2 2 মাইনাস, তার মানে দুটো নেগেটিভ চার্জ রয়েছে। আমরা বলেছিলাম যেদিকে নেগেটিভ চার্জ কম থাকবে সেদিকে উপযুক্ত পরিমাণ ইলেকট্রন অ্যাড করে আমরা চার্জ ব্যালেন্স করব, অর্থাৎ আধানের সমতা বিধান করব। তাহলে বাঁ দিকে 4টে নেগেটিভ চার্জ, ডান দিকে দুটো নেগেটিভ চার্জ, ডান দিকে আরো দুটো নেগেটিভ চার্জ যোগ করলে 4টে নেগেটিভ চার্জ পাওয়া যাবে, অর্থাৎ এই ইকুয়েশনের ডান দিকে দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে, তাহলেই চার্জ ব্যালেন্স হয়ে যাবে। দেখো এবারে জারণ অর্ধ বিক্রিয়াটাতে সমস্ত পরমাণু চার্জ সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেছে। এবার বিজারণ অর্ধ বিক্রিয়াটা ব্যালেন্স করব। NO3 মাইনাস থেকে NH3, এখানে একটা নাইট্রোজেন, এখানেও একটা নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমান রয়েছে। এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে আমরা H2O অ্যাড করব। ডান দিকে কোনো অক্সিজেন নেই, বাঁ দিকে 3টে অক্সিজেন রয়েছে, তাহলে আমরা 3H2O অ্যাড করব। আর যেহেতু 3H2O অ্যাড করছি, তাহলে এই দিকে বিপরীত পাশে আমরা 6OH মাইনাস অ্যাড করব, কারণ একটা H2O এর জন্য দুটো OH মাইনাস অ্যাড করতে হয়। এখানে 3টে H2O, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ 6OH মাইনাস অ্যাড করতে হবে। এবার দেখো বাঁ দিকে তাহলে 3 আর 3 এ 6টা অক্সিজেন রয়েছে, ডান দিকে দেখো 6টা অক্সিজেন, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এবার হাইড্রোজেনটা দেখো বাঁ দিকে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, ডান দিকে দেখো 3 আর 6 এ 9টা হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের সংখ্যা সমান হলেও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু সমান হয়নি। আমরা স্টেপগুলো বলার সময় বলেছিলাম যে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হওয়ার পর, বেসিক মিডিয়ামের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হওয়ার পর যদি দেখা যায় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়নি, তাহলে যেদিকে হাইড্রোজেন পরমাণু বেশি রয়েছে সেদিকে আমরা OH মাইনাস অ্যাড করব, আর বিপরীত পাশে H2O যোগ করব। তাহলে যেদিকে হাইড্রোজেনের সংখ্যা বেশি, দেখো এখানে রয়েছে 6টা হাইড্রোজেন, এদিকে রয়েছে 9টা হাইড্রোজেন, তাহলে কোন দিকে বেশি? ডান দিকে। কটা বেশি? 3টে বেশি, এদিকে 6টা এদিকে 9টা, তাহলে এখানে আমরা OH মাইনাস অ্যাড করব কটা? যতগুলো বেশি তটা, 3OH মাইনাস। আবার বলছি, বেসিক মিডিয়ামে আমরা বলেছিলাম অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হওয়ার পর যদি হাইড্রোজেনের সংখ্যা সমান না হয়, তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে সেদিকে আমরা OH মাইনাস অ্যাড করব। একটা হাইড্রোজেন বেশি থাকলে একটা OH মাইনাস অ্যাড করব। এখানে 3টে হাইড্রোজেন বেশি রয়েছে, তাই 3OH মাইনাস অ্যাড করেছি, আর তার বিপরীত পাশে আমরা H2O অ্যাড করব। যটা OH মাইনাস এখানে অ্যাড করব, বিপরীত পাশে ততগুলো H2O অ্যাড করব। যেহেতু 3OH মাইনাস অ্যাড হয়েছে, তাই এদিকে আমরা 3H2O অ্যাড করেছি। বুঝা গেল? এবার দেখো তাহলে এখানে আমরা কি পেলাম? NO3 মাইনাস প্লাস 3H2O প্লাস 3H2O, তার মানে টোটাল 6H2O। ডান দিকে দেখো NH3 প্লাস 6OH মাইনাস প্লাস 3OH মাইনাস, তার মানে টোটাল 9OH মাইনাস। এবার দেখো তাহলে অক্সিজেন এখানে কটা রয়েছে? 3 আর এখানে 6, 9টা, এখানেও 9টা। হাইড্রোজেন দেখো এখানে 6 দুগুণে 12টা, এখানে দেখো 3 আর 9, 12টা, তার মানে তীর চিহ্নের উভয় পাশে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সমস্ত পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে। এবার আমরা চার্জ ব্যালেন্স করব। দেখো এখানে NO3 মাইনাস মানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, ডান দিকে দেখো OH মাইনাস কটা রয়েছে? 9টা, তার মানে 9 নেগেটিভ চার্জ। তাহলে যেদিকে নেগেটিভ চার্জ কম সেদিকে আমরা ইলেকট্রন যোগ করব।
বাঁ দিকে ইলেকট্রন যোগ করব। কটা ইলেকট্রন যোগ করব? আমার তো 8খানা কম রয়েছে, তাহলে 8টা নেগেটিভ চার্জ এখানে লাগবে। 8টা নেগেটিভ চার্জ হলে এখানে টোটাল 9টা নেগেটিভ চার্জ হবে এবং ডান পাশের সঙ্গে চার্জটা ব্যালেন্স হবে। তাহলে এই ইকুয়েশনের বাঁ দিকে আমরা 8 ইলেকট্রন যোগ করব। তাহলে দেখো এখানে বিজারণ অর্ধবিক্রিয়াতে সমস্ত পরমাণু, হাইড্রোজেন, অক্সিজেন, চার্জ সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেছে। এই ইকুয়েশনগুলো তাহলে আমরা ব্যালেন্স করে পেলাম। এগুলোকে আমি আবার ভালো করে সাজিয়ে লিখছি। জিঙ্ক, জারণ অর্ধবিক্রিয়ায় জিঙ্ক প্লাস 4OH মাইনাস, এখান থেকে ZnO2 2 মাইনাস প্লাস 2H2O প্লাস 2 ইলেকট্রন। বিজারণ অর্ধবিক্রিয়াটা কি পাওয়া গেল? NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8 ইলেকট্রন, এখান থেকে NH3 প্লাস 9OH মাইনাস। এবার দেখো দুটো বিক্রিয়া ধরা যাক, এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন নাম্বারটা সমান করতে হবে। তাহলে যে বিজারণ অর্ধবিক্রিয়াতে 8টা ইলেকট্রন রয়েছে, জারণ অর্ধবিক্রিয়াতে 2টো ইলেকট্রন রয়েছে। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করলে ইলেকট্রন নাম্বার এখানে হয়ে যাবে 4 দুগুণে 8। তাহলে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বারটা সমান হয়ে যাবে। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা 4 দিয়ে গুণ করব। এবার তাহলে কি পাবো? দেখো 4Zn প্লাস 4 4 16 OH মাইনাস, এখান থেকে 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O প্লাস 8 ইলেকট্রন। 2 নম্বর ইকুয়েশনকে কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না, যা ছিল তাই লিখে দেব। NO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 8 ইলেকট্রন, এখান থেকে NH3 প্লাস 9OH মাইনাস। এই দুটো ইকুয়েশন আমরা যোগ করে দেব। দেখো 8 ইলেকট্রন কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? 4Zn প্লাস 16OH মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস 6H2O, এখান থেকে 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O প্লাস NH3 প্লাস 9OH মাইনাস। দেখো এখানে 16OH মাইনাস আছে, এখানে 9OH মাইনাস আছে, তাহলে 9OH মাইনাসকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো আর 16OH মাইনাস থেকে বিয়োগ করে দেব। তাহলে কি পাবো? এখান থেকে আমরা পাবো 4Zn প্লাস 16OH মাইনাস মাইনাস 9OH মাইনাস, তাহলে 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস, এদিকে হচ্ছে 4ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস, দেখো এদিকে 8H2O রয়েছে, এদিকে 6H2O রয়েছে, তাহলে 6H2ওটা আমরা ডান দিকে নিয়ে যাব আর 8 থেকে বিয়োগ করে দেব। তাহলে এদিকে আমরা পাবো 2H2। তাহলে কি করলাম? OH মাইনাস, ওই 9OH মাইনাসকে বাঁ দিকে নিয়ে এসেছি, নিয়ে এসে বিয়োগ করেছি, এখানে 7OH মাইনাস পাওয়া গেছে। আর H2O 6H2ওটাকে ডান দিকে নিয়ে গেছি, 8H2O থেকে বিয়োগ করেছি, ডান দিকে 2H2O এসেছে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে টোটাল ব্যালেন্সড ইকুয়েশন। এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি পাবো? দেখো জিঙ্কের আগে 4 আসবে, 4Zn প্লাস NO3 মাইনাস, অর্থাৎ NaNO3 এর আগে কোনো সংখ্যা আসবে না, NaOH তার আগে আসবে 7, কারণ 7OH মাইনাস পেয়েছি, তাহলে এখানে আমরা লিখব 7। ডান দিকে দেখো 4ZnO2 2 মাইনাস, তাহলে এখানে আমরা 4 আনবো। NH3 এর আগে কোনো সংখ্যা আসবে না, H2O এর আগে আসবে 2। তাহলে সমীকরণের সমতা বিধান হয়ে গেছে, আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। এইভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অ্যাসিডিক মিডিয়াম বা বেসিক মিডিয়ামের ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করা হয়। তোমরা এগুলো বাড়িতে অনেক প্র্যাকটিস করবে আর স্টেপগুলো ফলো করবে, তাহলে দেখবে খুব সহজেই এই সমতা বিধানগুলো করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করব।